নাকি? হ্যাঁ, ঠিক আছে। আপনি আপনি দেখে দিন আর কি, যদি আপনাদের শিশুরা যেহেতু অনুসরণ প্রিয়, শিশু নেওয়ার প্রস্তুতির সময় স্বামী স্ত্রী এবং আচার ব্যবহার কি পরিবর্তন বা কি করণীয়, সেই সম্পর্কিত বই বা কোর্স সম্পর্কে বললে উপকৃত হতাম, যেহেতু পরিবর্তন একদিনে হয় না। জাযাকাল্লাহ খায়। আসলে এটা তো নেচারের ভিতর দিয়ে দিছিলেন আল্লাহ। আপনার দাদি কি পড়ে আপনার আপনার বাবাকে পালছেন, তাই না? নেচারের ভিতর ছিল। যাই হোক, আমরা যেহেতু শীত থেকে অনেক অনেক সরে আসছি, তো সেখানে আহ, আহ, প্রস্তুতি, জীবন, আচার ব্যবহার, এক্স্যাক্টলি আমার তো সরাসরি মনে পড়তেছে না যে কোনো বইয়ের কথা বা কোনো কোর্সের কথা সরাসরি মনে পড়তেছে না। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব পরে দেখতে। সরাসরি মনে পড়তেছেন যে এমন কোনো কোর্স বাচ্চাদের বই কিনে দিতে চাই, কিন্তু বই সাজেস্ট করুন, বলুন প্লিজ। যে বললাম, একটু ছবি ছাড়া, একদম ছোট বাচ্চাদের তো ছবি ছাড়া বই দিলে তারা পড়বে না। একদম ছোট যারা যারা মানে ধরেন 2 বছরের আগে, দেখবেও না, তখন তো আর পড়তে পারে না সে। আহ, আপনি এমনিতে ইসলামী বই যেগুলো আছে, এর পাশাপাশি গল্প কবিতার বই ক্ষতিকর না হয়, সাহিত্য ও নীতি নৈতিকতা শিখতে সহায়ক হবে। এমনি আপনার ধরেন গাইডেড হইতে হবে। এটা গাইডেড বলতে আপনি ঢালাভাবে তাদের হাতে ছাড়তে পারবেন না, তাদেরকে ওইখান থেকে বেছে বেছে শোনাইতে পারেন। যেমন ফর এক্সাম্পল, কিছু শিকার কাহিনী আছে, কিছু ভ্রমণ কাহিনী আছে, নন ফিকশন কিছু ব্যাপার আছে। সব যে গল্প হইতে হবে এমন কোনো কথা নেই। এমনকি ইসলামী ওয়ার্ল্ডের অনেক গল্প আছে যেগুলো আমরা জানি না। আপনারা জানেন কিনা জানি না, 1000 সামথিং, 1000 সামথিং একটা বই স্প্যানিশ স্কলার ইবন তুফাইল লিখছিলেন। এই বইটার নাম হচ্ছে হাই ইবন ইয়াকজান। এই বইটা 1700 সামথিং এ ইংলিশে ট্রান্সলেট হয় লন্ডনে। তারপরে 10-12 বছর পরে ড্যানিয়েল ডেফো বলে একজন এই বই থেকে রবিনসন ক্রুসো লেখেন। রবিনসন ক্রুসোর নাম সবাই জানি না আমরা? সবাই জানি, কিন্তু হাই ইবন ইয়াকজানের নাম জানি না। মানে আমাদের নিজেদের সোর্সেই কিন্তু অনেক গল্প, অনেক ইসের বই থাকার কথা, আমরা সেগুলো এক্সপ্লোর করি না বা জানি না। এখানে আপনাকে বলতে পারি, মানে বাংলার কথা আমি একটু একটু চিন্তা করে বলতে হবে। ইংলিশের কথা বলতে পারি, লার্নিং রুটস বলে একটা আছে। লার্নিং রুটস, ইউকে বেসড, কিন্তু ইসলামিক বইপত্র করে, গল্পের বই থেকে শুরু করে সবকিছুই করে। এছাড়া দারুস সালামের যে শিশুদের ইটা আছে, দারুস সালাম পাবলিকেশন, যেটা, এটাও অথেন্টিক, এটার ওইগুলো ভালো। আর বাংলার ভিতরে আমাকে তো এখন খুঁজে খুঁজে বলতে হবে, আমি সাথে নিয়ে আসি নাই। ইনশাল্লাহ এই দুইটা প্রশ্ন আমি নিয়ে যাচ্ছি, আমি দুইটার ব্যাপারে আপনাদের এই ভাইস প্রিন্সিপাল সাহেবের থ্রুতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মানে ইনফরমেশন জানতে চাইছেন ট্রেনিং প্রোগ্রাম বা ইসের। ইজ দেয়ার এনি ওয়ে উই ক্যান ব্রিং আওয়ার কিডস অ্যাওয়ে ফ্রম গেম? অবশ্যই, অবশ্যই পারবেন। প্রথম, আসসালামু আলাইকুম, ওয়াই ডিড স্টুডেন্টস লিসেন টু দেয়ার মাদার অ্যান্ড এল্ডার সিস্টার? ডিডন্ট, মানে কোন পার্টিকুলার কেসের কথা বলতেছেন মনে হচ্ছে। হোয়াই ডিড, আচ্ছা, এটা তো ছোটবেলা থেকে এই করতে হবে। ওই যে বললাম, আমরা সবসময় ইয়েস বলছি, আমরা নো বলতে শেখাই না। আজকালকার মডার্ন ট্রেন্ড এটা, এটা ওয়েস্টার্ন ট্রেন্ড, কিন্তু আমাদের না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওমর রাদিয়াল্লাহু আনহু একটা ছেলেকে দেখতে গেছিলেন দাজ্জাল কিনা, ইবন সায়াদ, আপনারা হয়তো জানেন ঘটনাটা। কেন গেছিলেন? সে শুধু মুখে মুখে কথা বলতো বড়দের সাথে, এইটার জন্য দেখতে গেছিলেন। সেই ইসে আজকাল আমাদের ঘরগুলো সব দাজ্জাল দিয়ে ভর্তি না? আজকাল কি, আজকাল ওই দিন চলে আসছে, স্লেভ গার্ল উইল গিভ বার্থ টু দ্য মিস্ট্রেস, হাদিসের ভাষ্য। কৃতদাসী তার মনিবের জন্ম দিবে। এখন বাচ্চারা হচ্ছে মনিব, বাবা মা হচ্ছে কৃতদাস কৃতদাসী। এইটাকে রিভার্স করতে হবে যদি আপনারা ইসলামিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে চান। আপনি যখন নো বলবেন, তখন সেটা কিছুতেই ইয়েস হবে না, এই মেসেজটা দিবেন আপনি ছোটবেলা থেকে। এই জন্য আমরা ভিটামিন এন বলছি, একটা বলছে নো, আর একটা বলছে নেচার। এরপরে ইজ দেয়ার এনি ওয়ে ব্রিং ব্যাক, আচ্ছা ওই ব্যাস না, দরকার নেই। আচ্ছা, ব্রিং ব্যাক, আসলে প্রথম কথা কি, আমাদের বাচ্চারা আমাদেরকে দেখে শিখে। আমরা যদি ফেসবুকে পড়ে থাকি, আমরা যদি গেমিং করি, আমরা যদি ইনস্টাগ্রাম বা আপনার টিকটক এগুলোতে ব্যস্ত থাকি, আমাদের বাচ্চাদের আমরা না করে শোনাইতে পারবো? পারবো না।
আমরা মোবাইল ফোন বা ডিভাইস ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করব অ্যাজ মাচ এজ পসিবল। অনেকে বলেন ইসলামী জ্ঞানের জন্য ব্রাউজ করা, ইন্টারনেটে যাওয়া দরকার। আমি তাদেরকে বলি যে 200 বছর পরে আপনি শেষ করতে পারবেন না এমন প্রিন্টেড মেটেরিয়াল আছে, আপনার ওইখানে যাওয়ার দরকার নেই। আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি আপনাকে গাইড করবো ইনশাল্লাহ। 200 বছর পড়তে পারবেন। এটা হচ্ছে একটা অভ্যাস আমাদের। আমরা একটা একটা ওয়েবসাইটে যাই, আচ্ছা এটা ওটা থেকে ওটা লিঙ্ক 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 লিঙ্ক। আমি বললাম না জাস্ট ওই কি হুমাজ মেমা লিস্ট, 1000 ওয়েবসাইটের লিস্ট, একটা ক্লিক, এর পরের ক্লিকটাই হলো উইমেন সিকিং ওমেন ইন বাংলাদেশ। মানে বুঝছেন তো কত ডেঞ্জারাস এটা, ইভেন ফর অ্যাডাল্ট, মানে অ্যাডাল্টস আর কি, যারা বড় আমরা তাদের জন্য। আচ্ছা, এখানে দেখি হাউ টু কন্ট্রোল দ্য কিডস ওয়েন উই ভিজিট এনি মুসলিম রিলেটিভস হু আর নট ভেরি স্ট্রিক্ট ইন অ্যাভয়েডিং টিভি অর সোশ্যাল মিডিয়া। এখানে একটা জিনিস, এটা খুব বড় একটা, আমি তো সিলেটে এটা খুব বড় একটা ফিতনা। সোশ্যালাইজিং এর নামে, আত্মীয়তার সম্পর্কের নামে এই জিনিসগুলা কিন্তু তারা আটকাইতে পারেন না এবং খুব ডিজাস্ট্রাস একটা অবস্থা। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি রিকমেন্ডেড একটা ব্যাপার। হারাম এবং রিকমেন্ডেড যখন আসে, আগে হারাম পরিত্যাগ করতে হবে। আপনারা দেখে নেন ফিক, যে কোনো ফিকের বই দেখে নেন। এক্সাম্পল একটা বলতেছি, আপনার আপন ভাইয়ের মেয়ের বিয়ে হচ্ছে, আপন ভাইয়ের মেয়ে। আচ্ছা, আমার নিজের লাইফ থেকে বলি, আমার একটাই বোন, আমরা 4 ভাই 1 বোন, আমি তার বড় ভাই, আমার পরে আমার বোন, একটাই বোন। তার 2টা ছেলের বিয়ে হয়েছে এখন থেকে 5-7 বছর আগে, আমি কোনোটাতে যাইনি। সিলেটি সমাজে এটা কল্পনা করা যায় না যে একমাত্র বড় ভাই বোনের ছেলের বিয়েতে যায় নাই। তার ভিতরে একটা ছেলে আমার বাসায় বড় হয়েছে, 7 থেকে নিয়ে পড়ছে রেসিডেন্সিয়াল মডেলে, তারপরে ঢাকা কলেজে পড়ছে, তারপরে শাহজালালে পড়ে চাকরি করতেছে এখন। যাই হোক, সে আমার বাসায় বড় হয়েছে ভার্চুয়ালি। তাদের বিয়েতে আমি যাইনি। কেন যাইনি? তাদের বিয়েতে চালু বিয়ে হয়েছে। চালু বিয়ে বলতে স্টেজে বোর্ডারে সাজায় না বসায় রাখছে, সবাই দেখতেছে, যাইতেছে, মিংলিং। আমি যাই নাই। কারণ কি? আমি একদম জ্ঞান তো যাই নাই যে বিটুইন এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এবং হারামের ভিতর হারাম ত্যাগ করাটা টেক্স প্রেসিডেন্স। আপনারাও সেটা মনে রাখবেন, আপনারাও সেটা মনে রাখবেন। আত্মীয়তার নামে হারামের দরজা খুলে দিবেন না, হারামটা আগে পরিত্যাগ করতে হবে। আপনারা ইসেদের কথা দেখেন না, উম্মুল মুমিনিনদের কথা দেখেন না, তারা তারা দিনকে কিভাবে প্রেফারেন্স দিয়েছেন। এই যে উম্মু হাবিবা, ওনার নাম ইসের, আবু সুফিয়ানের মেয়ে, রাসূলের ওয়াইফ ছিলেন। আবু সুফিয়ান তখন কাফের, দেখা করতে আসছেন মেয়ের সাথে। একটা কার্পেট ছিল যেখানে রাসূল বসতেন, উনি বসতে গেছেন, তাম মেরে ওটা সরাই ফেলছেন। মেয়ে বলে, এটা তুমি বসার যোগ্য না, তুমি তো আনক্লিন, তুমি তো মুশরিক, এটাতে রাসূল বসেন। মানে এইভাবে তারা দেখছেন আত্মীয়তার সম্পর্ককে। দিন যখন আসছে, কোন আত্মীয়তার সম্পর্কের ব্যাপার নাই। তো এটা করবেন ইনশাল্লাহ। ইট শুড বি নোটেড দ্যাট টু মেনটেন সিলা রাহমি। না, এই তো বললাম সিলা রাহমি এখানে নাই। যেখানে আল্লাহ বিরুদ্ধ ব্যাপার আসবে সেখানে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই। এটা ভুল করি আমরা। আমার আমার আপন বোন, সে আমার না, তার সাথে রেহমের সম্পর্ক না আমার, কিন্তু আমি রাখিনি সেটা, কারণ আল্লাহ বিরুদ্ধ ব্যাপারে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই। আপনি আব্দুল রাজ্জাক বিন ইউসুফের আদর্শ পরিবার বই খুলে দেখেন, একদম স্পষ্টত লেখা রাখছে যে যেখানে হারামি হবে সেখানে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই। জি, আমরা অনেক সময় ক্লাসে স্টাডি মেটেরিয়ালস হিসাবে টিভিতে সূরা রিসাইটেশন ছেড়ে দেয়া হয়, আচ্ছা, অথবা মিউজিক ছাড়া নাশিদ ছেড়ে দেওয়া হয়, তবে সেটা খুবই কম সময়ের জন্য। এই ব্যাপারে আপনার অভিমত? না, এটা করবেন না। ওই যে বললাম যে যদি অডিও ভিজুয়ালের চেয়ে অডিও ভালো, অডিওর চেয়ে পড়া ভালো। ধরেন আপনি জ্ঞান অর্জনের কথা আমি বলতেছি, পড়াতে যদি কনসেন্ট্রেটেড ভাবে পড়তে পারেন, সেটা যেভাবে ভিতরে ঢুকবে, অডিওতে সেটা হবে না। আবার অডিওতে যেটা হবে, অডিও ভিজুয়ালে সেটা হবে না। যত ওইদিকে যাবেন তত লাইট হয়ে যাবে জিনিসটা। আর নাশিদ তো আমি তো হারাম মনে করি এখনকার যে নাশিদ গুলা। আপনার দলিল চাইলে দলিল দেব। এর উপর আমার 47টা এপিসোডের একটা আছে, মিউজিক মেড মি ডু ইট, আমাদের চ্যানেলে লাগানো আছে। 47টা এপিসোড আছে। সেখানে একজন এর আগে আমরা পড়ছি যে আপনার পড়ছি, এই যে কি বলে, শুধু ফিকের পয়েন্ট অফ ভিউ থেকে পড়ছি মিউজিক যে হারাম। মুস্তফা আল কানাডি বলে একজন ভদ্রলোক, ওনার একটা বই আছে মিউজিক অ্যান্ড সিঙ্গিং ইন ইসলাম, ওইখানে উনি হারাম বলছেন শুধু ফিক পয়েন্ট অফ ভিউ থেকে। কিন্তু এই বইটা মিউজিক মেড মি ডু ইট, এটাতে কিন্তু সায়েন্টিফিক হিসেব থেকে বুঝেছেন যে মিউজিক একটা কোকেনের মতো একটা অ্যাডিকশন, কোকেন বা পর্নোগ্রাফির মতো একটা অ্যাডিকশন। এবং মিউজিকের ডেফিনেশন কি? শুধু গলায় সুর করে গাওয়া, শুধু ইনস্ট্রুমেন্ট বাজানো, অথবা দুইটার কম্বিনেশন। সুতরাং এখন আমরা যেটাকে নাশিদ বলি সেটাকে আমি হারাম মনে করি, এবং সেটা যদি কেউ দলিল চান সেই দলিল আমি দেখাই দিব ইনশাল্লাহ। তো এটাও অ্যাভয়েড করবেন ইনশাল্লাহ যতটুকু সম্ভব। অডিও করবেন, আর নাশিদ ছাড়বেন না। এই নাশিদ গজল আমি জানি না এই স্কুলে হয় কিনা,
আমাদের স্কুলে কোনোদিন কোনো নাসিদ হয় নাই, কোনো গজল হয় না। আমাদের দেখবেন যে ইসলামীয় স্কুলগুলা, মাদ্রাসাগুলা অথবা সম্মেলনগুলা শুরু হয় গজল গায়ে পয়লা, তারপরে কোরআন তেলাওয়াত, তারপর অন্য কিছু। জি, আমাদের ওয়েবসাইট মানে আচ্ছা ওই মানে আমাদের চ্যানেল আছে আইসিডি লেকচার্স, বাস এটুকু দিলেই পাইবেন ইগুলা আপনার ভিডিওগুলা। হ্যাঁ, কত বছর বয়স থেকে বাচ্চাদের স্ক্রিন একেবারে জিরো একেবারে জিরো থেকে বন্ধ রাখবেন? শিবলি মেহেদির স্ক্রিন ডিরেকশনের এটা দেখছেন আপনারা? উনি প্রোগ্রাম করছেন না এখানে? আসেন নাই। ওনার স্ক্রিন ডিরেকশন এইটা দেখেন, একটা বাচ্চা বস্তিতে হাগু করতেছে, ছোট বাচ্চা বস্তি বাইরে হাগু করতেছে, তার মা তাকে কাঁদতেছিল বোধহয়, তার মা তাকে ই ধরাই দিছে, স্মার্টফোন ধরাই দিছে, সেটাতে সে কিছু একটা দেখতেছে আর হাগু করতেছে। মানে কত কম বয়স থেকে, বুঝছেন তো? মানে কোনো এজ লিমিট নেই, একদম জিরো রাখবেন, সেটাই আইডিয়াল। সেটা রাখা এটা বিশাল সংগ্রাম, এখনকার দিনে সবচেয়ে বড় সংগ্রাম। আমার ওয়াইফ ঢাকা ইউনিভার্সিটি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে পড়া, অ্যাসোসিয়েট প্রফেসর ছিল গভর্নমেন্ট কলেজের, তার কোনো স্মার্টফোন নাই, টিপা ফোন দিয়ে সে কাজ চালায়, তার কোনো সমস্যা হয় না, কোনো সমস্যা নেই, তার জীবন চলে যাচ্ছে খুব সুন্দর। ওয়ালাইকুম সালাম, সরি আমি সবাই সালামের উত্তর দিই না হয়তো। আমার বাচ্চা কি পড়ে? ও, এমন কিছু বাচ্চার মা আছেন যারা পর্দা করেন না, তাদের মনে কষ্ট না দিয়ে কিভাবে পর্দা রক্ষার জন্য বলতে পারি? উল্লেখ সন্তান মাদ্রাসা শিক্ষার্থী। আচ্ছা, পর্দাটা তো ফরজ, এটা করে না। প্রথম কথা হচ্ছে তার সাথে আপনার মেলামেশা লিমিটেড হওয়া উচিত। আমরা বলি যে একটা বাচ্চার আপব্রিঙ্গিং এর জন্য 60-70%, গবেষণালব্ধ কথা, 60-70% হচ্ছে আপনার ঘরটা ইসলামিক কিনা। ঘর 20% বা 10-20% বা 20-30% হচ্ছে কোথায় থাকতেছেন, পরিবেশ প্রতিবেশ। আপনি যে অ্যাপার্টমেন্ট থাকেন, উল্টা পাশের দরজাটা যদি সিনেমা অ্যাক্ট্রেসের হয়, আপনার বাচ্চাকে আপনি ঠিক মতো রাখতে পারবেন না। সে 2 দিন পরে চিন্তা করবে, এই খালাম্মা কত সুন্দর, তুমি এরকম থাকো কেন, তাই না? তাহলে আপনার একটা কমিউনিটির ভিতর থাকতে হবে, যে কমিউনিটিতে সবাই মনোলিথিক, মোরলেস, সবাই পর্দা করেন বা সবাই ইসলাম মানেন বা সবাই ই করেন। আর 10% হচ্ছে স্কুল। যদি 10% স্কুল না পান, নিজেরা স্কুল বানিয়ে নেবেন অথবা ঘরে হোম স্কুলিং করবেন, কিন্তু ঘরটা ইসলামাইজ করতে হবে। এই জন্য একটা লেকচার সিরিজ আমরা বলি, উনি কৃষ্ণাঙ্গ মুসলিম, সালাফি মুসলিম, আমেরিকান, এই নিউ জার্সিতে ছিলেন, দাউদ আলিম। ওনার একটা লেকচার সিরিজ আছে, হাউ টু বিল্ড এন ইসলামিক হাউস হোল্ড, কি করে বাসাটাকে ইসলামিক করবেন, নিজের ঘরটাকে। 18টা লেকচারের সিরিজ, আপনারা যদি কেউ চান আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা পরে দেখবেন ইনশাল্লাহ। তো ইনাকে ফরজ জিনিস যখন বলবেন, এখানে আসলে খুব বেশি হিকমা করার ব্যাপার নাই, তাকে আল্লাহর বিধানটা জানাবেন, কিছু বই দিতে পারেন, কিছু ভিডিও দিতে পারেন, সেই সব মুসলিমাদের ভিডিও যারা আগে মুসলিমা ছিলেন না কিন্তু তারা ইসলামে এসে পর্দা করতেছেন, এগুলা ইন্সপায়ারিং হয় অনেক সময়। একটা বই আছে ইংরেজিতে, ডটার্স অফ অ্যানাদার পাথ, বাংলায় আমি এটা অনুবাদ করছি, অন্য পথের কন্যারা। এই বইটা হচ্ছে 53 জন কনভার্টেড মুসলিমা, তাদের উপর একটা সার্ভে, আমেরিকান মুসলিমা আর কি, যারা কনভার্ট করছেন। ওইটা পড়লেও দেখবেন যে তারা তাদের ওইরকম ফার্স্ট লাইফস্টাইল থেকে যখন পর্দায় আসতে পারছেন। আমাদের যখন ট্র্যাডিশনালি 1000 বছর ধরে হয়তো পর্দার বিধান আছে, আমরা কেন পারবো না, সেটা হয়তো একটু ইজি হবে আর কি। স্কুলগুলো পড়াশোনা, কমিউনিকেশন প্রায় সবকিছুই হোয়াটসঅ্যাপ বা অনলাইন, এইটাই বললাম যে আপনাকে তারা চ্যানেলাইজ করবে। ইসলামিক স্কুলগুলো সেটা হওয়া উচিত না, এবং হইলেও সেটা নিয়ন্ত্রিত হওয়া উচিত। বাচ্চার হোয়াটসঅ্যাপ থাকার তো দরকার নেই, মায়ের থাকলেই তো হয়, অথবা বাবার থাকলে হয়। অথবা যদি মনে করেন, প্রোটেস্ট করেন যে এটা অনলাইন ব্যাপার না, মিডিয়া মোবাইলে আসক্তি থেকে কিভাবে বাচ্চাকে বাঁচাবো, শুধু প্রয়োজনে ব্যবহার করবেন, ফার্স্ট হচ্ছে আপনি এবং আপনার হাজবেন্ড, যদি আমি মনে করছি মহিলাই লিখছেন বলে এটা নাকি, হ্যাঁ, আপনি এবং আপনার হাজবেন্ড প্রয়োজন ছাড়া মোবাইল ব্যবহার করবেন, আসলে আল্লাহর সাথে সামনাসামনি দাঁড়ায় চিন্তা করেন তো কতটুকু রিয়েলি প্রয়োজন আমাদের লাইফে। এই যে বললাম, আমার ঢাকা ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে পড়া অ্যাসোসিয়েট প্রফেসর বউয়ের টিপা ফোন দিয়ে চলতেছে, কোনো সমস্যা হচ্ছে না, জীবন খুব সুন্দর চলে যাচ্ছে। তো এইটা আজকে স্কুলগুলোকে আলোচনা করতে পারে, তারা ফ্যাসিলিটেট করতে পারে, যদি কমায় নিয়ে আসা, যেটা তাই না। অনলাইনে যদি হয় সেটা শুধুমাত্র বাবা দেখলেই হলো, একটা নোটিশ আকারে যদি নোটিশ হয়, যদি কোনো
পড়াশোনা অনলাইন কেন হবে? পড়াশোনা তো আর এখন কোভিড চলতেছে না, পড়াশোনা অনলাইন হওয়ার কোনো কারণই নেই। যেখানে চয়েস আছে সেখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলেমদের গুরুত্বপূর্ণ লেকচার বা জুমার খুতবা এখনকার সময়ে ফেসবুক ছাড়া অন্য জায়গায় অ্যাভেলেবেল থাকে, কেন থাকবে না? আমি তো, আমার তো ফেসবুক অ্যাকাউন্ট নাই, আমি তো দেখি যখন জুমার খুতবা দেখার ইচ্ছা হয়। আপনি যে মসজিদ আছে তাদের হয়তো চ্যানেল আছে বা তাদের আছে, ইউটিউব আছে, সেখানে দেখতে পারেন, আমি তো দেখতে পারি। ফেসবুক চালানোর ক্ষেত্রে স্ক্রিন টাইম কমানোর উপায় কি? ফেসবুক ছেড়ে দিবেন, মোবাইল ফোন ভেঙে ফেলবেন, ফেসবুক ছেড়ে দিবেন, এটা প্রথম কথা। যদি না পারেন তখন অন্যগুলা। মোবাইল ফোন ভাঙতে কিছু লাগে নাকি? জাস্ট আসলে এটা ভেঙে ফেলেন, শেষ। মানে এই যে রুট বললাম না আমি, অ্যাভেলেবিলিটি থাকবে না। প্রথম হচ্ছে একটা খারাপ জিনিসের অ্যাভেলেবিলিটি থাকবে না। ফিকের একটা ধারা হচ্ছে দ্যাট হুইচ লিডস টু হারাম ইজ অলসো হারাম। এই যে ড্রাইভিং সৌদি আরবে তারা হারাম বলছিল, ড্রাইভিং মিনিটস হারাম না, কিন্তু ড্রাইভিং লিডস টু হারাম অ্যাক্টস, সেই জন্য তারা হারাম ফতোয়া দিয়েছিলেন। এটা কিন্তু ফিকের একটা উসুল, যা কিছু হারামে নিয়ে যাবে সেটা হারাম। ধরেন আপনার বাসার পাশে একটা সিনেমা হল আছে, আপনি ছোটবেলা থেকে দেখছেন যে ওইটার সামনে দিয়ে গেলে আপনি কেমন যেন ঢুকে পড়েন ভিতরে একটা টিকিট করে, এখন আপনার ওটা সামনে দিয়ে যাওয়া হারাম আপনার জন্য, ঠিক না ব্যাপারটা? তো ওইটা আপনি করে ফেলবেন। ফিলিস্তিনের জিওনিস্টদের দ্বারা ইমানদার ভাই বোনদেরকে গণহারে হত্যা চালানোর প্রতিবাদ স্বরূপ মিছিল, মিটিং, লং মার্চ করলে ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু গ্রহণযোগ্য? এটা আমরা সমস্যায় ফেলাই দিলেন, এইখানে সমস্যা ফেলাই দিলেন। আমাদের এই দুনিয়াতে আমরা জিন্দাবাদের দেশে বড় হয়েছি, আমি বড় হয়েছি এই দেশে। আমি ঢাকা কলেজে যখন পড়ি বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ছাত্রলীগ করতাম, হ্যাঁ, কমিউনিস্টদের ছাত্রলীগ, জাসদপন্থী ছাত্রলীগ, সেটা করতাম। এই দেশে আমরা মনে করি সরকার বলেন, দুনিয়া বলেন, একটা ল্যাঙ্গুয়েজই বোঝে, সেটা হলো রাস্তা বন্ধ করে দিবেন, সমাবেশ করবেন, জোরে চিৎকার করবেন, এটা করবেন। ইসলামের ডিকশনারিতে এটা নাই। ভেরি আনফরচুনেট, আপনাদের খারাপ লাগুক আর ভালো লাগুক। তো এটা নিয়ে অনেক কথাবার্তা আছে। একটা ভিডিও আছে, মাদ্রাসাতুল উমারিয়া, আপনারা জানেন বোধহয় না? এটা জানেন না? আব্দুর রহমান হাসান ওনার ওনার একটা ক্লিপ আছে, আর বি অ্যালাউড টু প্রোটেস্ট। আমি দিয়ে দিব ওনার কাছে, আপনারা ঠান্ডা মাথায় বসে দেখবেন। এখানে প্রসঙ্গ তার কবে আপনাদের সাথে জীবনে একবারই হয়েছে দেখা, আরেকবার হবে কিনা যায় না। দুইটা ব্যাপার ইসলামে অত্যন্ত সিরিয়াসলি চিন্তা করার ব্যাপার, কিন্তু দুইটাই মুসলিম উম্মাহ খুব হুজুকের মুখে করে। একটা হচ্ছে ডিভোর্স। আমাদেরকে ফোন করে তো এভরি আদার ডে, রাগ করে আমার হাজবেন্ড এটা বলছে, আসলে সে এটা মিন করে নাই, বা বলছে তুমি যদি এরকম না করো এরকম হয়ে যাবে, এখন তো কি করবো বলেন। ডিভোর্স আপনি যদি সূরা তালাক পড়েন, তাফসীর পড়েন, ডিভোর্স হচ্ছে অত্যন্ত ঠান্ডা মাথায় করার একটা জিনিস। এমন সিস্টেম করছেন যে 3 মাসে 3 বার বলবেন, সেই 3 মাস একসাথে এক ছাদের নিচে থাকবেন, কিন্তু আপনাদের ভিতরে কোনো সম্পর্ক থাকবে না। এইরকম যদি হয় তাহলে এটা ডিভোর্স হওয়াই ভালো, এটা সম্পর্ক থাকার না। 3 মাস হাজবেন্ড ওয়াইফ এক ছাদের নিচে আছেন, কিন্তু কোনো সম্পর্ক নাই, একটা দিলেন, দুইটা দিলেন, তিনটা দিলেন, তাহলে এটা আর থাকার সম্পর্ক না, ঠিক না ব্যাপারটা? জিহাদের ব্যাপারটা কিন্তু তাই। জিহাদ কিন্তু অত্যন্ত ঠান্ডা মাথায় করার একটা জিনিস, কিন্তু রাগের জিনিস না। এটা রাগের না, ইমোশনের না, চিকা মারার না, জিন্দাবাদের জিনিস না। এটা অত্যন্ত ঠান্ডা জিনিস। অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্ল্যান বলতেন না, সাহাবীদের বলতেন না যে কোন দিক দিয়ে উনি বাইর হবেন, যেন সারপ্রাইজ দিতে পারেন কাফেরদের। প্ল্যানটা পর্যন্ত আলোচনা করতেন না, মানে রাগের কথা তো বাদই দিলাম। তো যাই হোক, এটা অনেক বড় একটা আলোচনা। আপনাকে আমি 1 মিনিট 2 মিনিট উত্তর দিতে পারবো না। এই সবই কিন্তু আপনার কাছে চায় নিন, যা যা বললাম আপনি চায় নিন, তারপরে যদি ওনারা চান ওনাদেরকে সাপ্লাই করে নেন। স্কুলগুলো পড়াশোনা হয়ে গেল তো, এটা হোয়াটসঅ্যাপ শেষ, প্রশ্ন উত্তর শেষ। আলহামদুলিল্লাহ, আমরা সোশ্যাল মিডিয়ার আসক্তি এবং বিপদ এবং তা থেকে উত্তরণের উপায় সম্পর্কে মোটামুটি 1.5 ঘন্টা আমরা কথা শুনলাম। আলহামদুলিল্লাহ, এখান থেকে যা শুনলাম তা আমরা প্রয়োজনে আপনারা নোট দিবেন। আমরা প্রতি মাসেই যে আলোচনাগুলো করি এটা গার্ডিয়ানের শিক্ষার জন্য করে থাকি, সেক্ষেত্রে আপনারা নোট নিতে পারেন এবং এখান থেকে শিখে যেন আমরা বাসায় এগুলো প্র্যাকটিস করতে পারি, এই অভ্যাসটা গড়ে তোলা আমাদের। আমি শুনলাম, চলে গেলাম, জীবন যেভাবে চলছিল সেইভাবে চলবে, তাহলে এখান থেকে আমরা কোনো ফায়দা নিতে পারবো না। তো আমরা প্রত্যেককেই আমরা অনুরোধ করবো বাবা এবং মায়েদের, যে আমরা একটা স্পেসিফিক টার্গেট নিয়ে আমরা কাজ করছি। আমরা শুধু আপনার বাচ্চা আসবে এখানে
পড়বে চলে যাবে, আমরা এইভাবে চিন্তা করছি না মাদ্রাসাতুন নাসিয়া। যে কারণে আমরা প্রতি মাসে আপনাদের সাথে বসি এবং বিভিন্ন স্কলারদের নিয়ে আসি, যে যে বিষয়ে এক্সপার্ট তাদেরকে আমরা নিয়ে আসি, এখান থেকে যেন আমরা বেস্ট আউটপুটটা আমরা পাই এবং চেষ্টা করি এবং ইসলামিক লাইফে আমরা যেতে পারি। এই জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে এবং এগুলো প্রতিবন্ধকতা, যে প্রতিবন্ধকতা যে বিষয়গুলো আমার এগুলোকে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, সেইগুলো যেন আমরা উত্তোলন করতে পারি। এখান থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা দেখতে পাই অনেক আলোচনা হয়েছে, তার মধ্যে আমরা আমরা কিন্তু রেগুলার ক্লাস ভিজিটে যাই আমরা, এবং প্রত্যেকেই দেখবেন আমাদের বাচ্চাদের অমনোযোগী, বাচ্চারা মনোযোগী না, আপনার কথা এবং শোনে না, ক্লাসে মনোযোগ তারা দেয় না। এর পিছনে তিনটা কারণ বলছে। এক নম্বর হচ্ছে দেরিতে ঘুমানো। আমরা ক্লাস অবজারভেশনে যেয়ে দেখি যে বাচ্চা ঝিমাচ্ছে। আমরা বাবা মাকে কিন্তু বারবারই বলি যে আপনার বাচ্চাকে, আপনি নিজেও ঘুমান এবং বাচ্চাকে আর্লি ঘুমানোর ব্যবস্থা করে দেন। আপনি আলাদা রুমে তাদেরকে ঘুমানোর ব্যবস্থা করেন। আপনার এখানে প্রি-হিপস শুরু হয় সকাল 6টা, সোয়া 6টায় আপনার বাচ্চা আসে। আমরা ইভেন প্লে নার্সারিতে এই জন্য প্রি-হিপস, আমরা নার্সারি বাচ্চাদের প্রি-হিপস নিচ্ছি না, এই কারণে যে তাদের 6টায় যদি একটা বাচ্চা এখানে পৌঁছে, তার প্রিপারেশন আছে, বাসায় নাস্তা খাওয়ার বিষয় আছে, 12টা পর্যন্ত সে ক্লাস করে, সে হয়তো ছোট বাচ্চাটা, একটা 5 বছরের বাচ্চা, 5.5 বছরের বাচ্চা কষ্ট হয়ে যাবে। যে কারণে আমরা প্রি-হিপসটা 1 থেকে স্টার্ট করছি। আমরা নার্সারি বাচ্চা রিকোয়েস্ট আসে আমাদের কাছে, তারপর আমরা এটা অ্যাভয়েড করছি যে এত লং টাইম হয়তো সে এই নরমাল ক্লাসে থাকতে পারবে না। কোরআন ক্লাস তো তার আছেই। আপনার এই বিষয়টা কিন্তু গুরুত্বের সাথে দেখবেন যে বাচ্চা যেন আর্লি ঘুমাতে যায়। ও যদি ক্লাসে যদি ঘুমায় বা ঝিমায়, তাহলে কিভাবে সম্ভব তার সে এখান থেকে শিক্ষা গ্রহণ করবে? এই বিষয়টা। দ্বিতীয় হচ্ছে খাবার। পুষ্টি, একটা বাচ্চা পুষ্টি খুবই দরকার। তাহলে খাওয়ার ব্যাপারে আমরা জাঙ্ক ফুড সহ যে সমস্ত বিষয়গুলো আমরা এই বিষয়ে আপনাদেরকে আগেও বলেছি, এখনো বলছি যে জাঙ্ক ফুড সহ টিফিন, এবং টিফিনের ব্যাপারটা আপনারা যেমন এসসিডি তে টিফিনের ব্যবস্থা করা হয়, আমরা হয়তো সেটা করতে পারি না। আমাদের চিন্তা আছে ইনশাআল্লাহ যে আমরা যদি আরেকটা ক্যাম্পাস পাই, এখানে আমাদের চিন্তা আছে, কিন্তু আমাদের স্পেস না থাকার কারণে আমরা টিফিনের ব্যবস্থাটা করতে পারিনি। আমরা টিফিনের ব্যবস্থা ইনশাআল্লাহ করার আমাদের চিন্তা আছে, এটা আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। খাবার ব্যাপারটা আপনারা গুরুত্ব দিবেন। এবং লাস্টে হচ্ছে যে সে কি দেখে, সোশ্যাল মিডিয়ার এই স্ক্রিন অ্যাডিকশন, এই টোটাল কিন্তু ঘুমের কিন্তু ব্যাঘাত ঘটায়। যদি একটা বাচ্চা ঘুমানোর আগে স্ক্রিন দেখে, তার কিন্তু ঘুমাতে প্রবলেম হবে। ইভেন আমাদের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য। তাহলে আমরা এই বিষয়টা গুরুত্বের সাথে দেখবো ইনশাআল্লাহ। মাদ্রাসায় আপনাদেরকে আমরা এর আগেও অনেকবার বলার পরেও এটা এখনো টোটাল কারেকশন হয়নি। সেটা হচ্ছে দেরি করে মাদ্রাসায় আসা। দেরি করে মাদ্রাসায় আসার ব্যাপারটা আপনারা খুবই গুরুত্বের সাথে দেখেন। এটা আমাদের গত মাসে মিটিং হয়েছে টিচারদের সাথে, তারা এটা গুরুতর আপত্তি জানিয়েছেন টিচাররা যে একটা বাচ্চা দেরি করে ক্লাসে ঢুকে, এটা পড়াশোনা টোটাল ওর জন্য তো ক্ষতিকর, এটা টোটাল ক্লাসের জন্য, অন্য বাচ্চার হক নষ্ট হয় এখানে। এই ব্যাপারটা আপনারা গুরুত্বের সাথে দেখবেন ইনশাআল্লাহ। এবং আমরা যে কোনো সময় আপনাদের আমি নোটিশ দেব যে আমি 8টার পরে আর ঢুকতে দেব না। আপনারা কে কোথা থেকে আসছেন, কিভাবে সময় ম্যানেজ করবেন, এই দায়িত্ব আমরা নিতে পারবো না, এটা আপনাকে নিতে হবে। জ্যাম থাকে রাস্তায়, বৃষ্টি হবে, যে এখন এই বৃষ্টিটা সময় আসতেছে, আপনারা এইভাবে প্রিপারেশন নিয়ে আমরা মাদ্রাসা 8টার মধ্যে, 8টার আগে বাচ্চা পৌঁছা দিবেন, বা ফ্রি থাকলে সেই সময়গুলো মেনটেন করবেন। অ্যাবসেন্স আমরা দেখতে পাচ্ছি যে মাদ্রাসা 3 সপ্তাহ বন্ধ ছিল, 4 সপ্তাহ বন্ধ ছিল। মাদ্রাসা খুলবে এই সময় আপনারা ট্রিপে যাচ্ছেন, বাচ্চাকে নিয়ে বাইরে বেরোতে যাচ্ছেন, বা অন্য প্রয়োজনে আপনারা দেশে বাড়ি যাচ্ছেন ছুটি শেষ হওয়ার পরে, এবং আপনার বাচ্চা অ্যাবসেন্ট। আপনার বাচ্চা অ্যাবসেন্ট থাকা শুধু আপনার বাচ্চার যে ক্ষতি হয় তা হয় না, কিন্তু অন্য বাচ্চার উপরে এটা ইফেক্ট করে। কিভাবে? সেটা হচ্ছে যে টিচার যখন ক্লাসটাকে সামনে এগিয়ে নিয়ে যাবে, আপনার বাচ্চা কিন্তু ক্লাসে বুঝে না, সে, এবং অনেক বাচ্চা কেঁদে দেয় আসার পরে ক্লাসে, কারণ সে ওই ক্লাসটা বুঝতে পারছে না। তাহলে আমরা একজন বাবা মা, কিভাবে সম্ভব যে আমার 2 সপ্তাহ 3 সপ্তাহ ক্লাস বন্ধ থাকার পরে আমি প্রথম দিন বাচ্চাকে পাঠালাম না, এবং 1 সপ্তাহ আমার বাচ্চা স্কুলে মাদ্রাসায় আসছে না, এটা কিভাবে সম্ভব? আমি তাকে বাইরে নিয়ে গেছি। স্পেশাল কেস থাকতে পারে, সেটা আমাদের সাথে অবশ্যই আমরা অনেক সময় ইনফর্ম করি না। এবং আপনাদেরকে আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি যে কোনো অ্যাবসেন্স
এটা টিচার এবং ম্যানেজমেন্ট ইনফর্ম হইতে হবে। আপনার টিচারকে অবভিয়াসলি এটা ইনফর্ম করবেন, উইথ ম্যানেজমেন্টকে ইনফর্ম করবেন। সেটা হতে পারে আপনি আমার অ্যাডমিনকে জানাবেন, আমার অ্যাডমিন টিচারকে ইনফর্ম করে দিবেন। এটা যেন কোনো দায়সারা টাইপের কিছু না হয়, অ্যাবসেন্স। এবং আমরা অ্যাবসেন্সের ব্যাপারেও স্পেসিফিক গাইডলাইন দিব। আমরা ইনশাআল্লাহ এটা প্রিপেয়ার করছি। দেরিতে প্রতিষ্ঠানে আসা এবং অ্যাবসেন্স, এটা নিয়ে আমরা খুবই গুরুত্বের সাথে চিন্তা করছি। এই বিষয়টা আমাদের ওভারঅল আমাদের ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে বিষয়গুলো। আর লাস্টে একটা বিষয় বলেছি, ঘুমের বিষয়টা, আর্লি ঘুমানোর ব্যবস্থা করে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান, আপনারা কষ্ট করে আজকে আসছেন। ভাই অনেক ব্যস্ত থাকেন, উনি আমাদেরকে সময় দিয়েছেন, আসছেন, এবং আমি ভাইকে অনুরোধ করব ভবিষ্যতে যখনই উনি সময় পাবেন বা আমরা অন্য বিভিন্ন বিষয়ে, তো ওনার লেকচার আছে, আপনারা শুনে থাকবেন। ওনার চ্যানেল আছে ICD.org মনে হয়। ওটা তো ওয়েবসাইট, আইসিডি লেকচার বললেই ইউটিউবে পাবেন। আর ICD লেকচার বললে ভাই অনেক লেকচার আছে, সেগুলো শুনতে পাবেন। আমাদের এখানে আলেমরা যেগুলো করেন ওগুলো লাগানো আছে আর কি। তো আপনাদের সবার প্রতি অনুরোধ করবো, আমরা যে প্রোগ্রামগুলো করে থাকি সেগুলোতে ইনশাআল্লাহ উপস্থিত থাকবেন। সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হালকা আমাদের নাস্তার ব্যবস্থা আছে।